হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 8-এর। তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি 5টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, ব্রড কোয়েশ্চেন। আজকে আরো 5টা, এখানে যেগুলোতে আমি একটু ডেসক্রিপটিভ আকারে এগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে এগুলোকে আরো ছোট করে নিতে পারো, 2 নাম্বার অথবা 3 নাম্বারের জন্য। আর যদি মনে করো এগুলোকে 4 নাম্বারের জন্য রেডি করবে, অবশ্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কি? ভারতের দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ শাসনের অধীনস্থ করার জন্য ব্রিটিশদের অপর একটি কূটনৈতিক নীতি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি 1798 সালে এই নীতির প্রবর্তন করেন। যে সমস্ত ভারতীয় রাজ্য এই নীতির অন্তর্ভুক্ত হবে তাদের বেশ কিছু শর্ত মানতে হতো। সেগুলি হলো, যে রাজ্য এই নীতির অন্তর্ভুক্ত হবে সেই রাজ্যে ব্রিটিশ সেনা মোতায়েন করা হতো এবং এই সেনাদের ব্যয় ওই রাজ্যকেই টানতে হতো। নেক্সট, দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্য বা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না এবং ওই দেশীয় রাজ্যগুলোর রাজধানীতে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ করতে হতো। এই শর্তগুলির দ্বারা মূলত দেশীয় রাজ্যগুলির সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায় এবং স্বাধীনতা ও ক্ষমতা কমতে থাকে। চলো, অন্ধকূপ হত্যা। 1756 সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা অন্ধকূপ হত্যা। শোনা যায় 1756 সালে 20 জুন সিরাজউদ্দৌলার সৈন্যরা 146 জন ব্রিটিশ বন্দীকে ফোর্ট উইলিয়ামের একটি ছোট্ট অন্ধকূপে বন্দী করে। অন্ধকূপটি ছিল খুবই ছোট এবং বায়ু চলাচলের জন্য তার সেই কূপে কোনো পথ ছিল না। বন্দীদের জন্য কোনো জলের ব্যবস্থাও ছিল না। ধারণা করা হয় 120 জন শ্বাসরুদ্ধ হয়ে ওই অন্ধকূপে মারা যান এবং প্রায় অনেক ঐতিহাসিকরাই এই ঘটনাকে অতিরঞ্জিত বলেছেন। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। যদিও এই ঘটনার প্রতিশোধ নিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে পাল্টা আক্রমণ চালায়, কিন্তু এর কোনো ভিত্তি নেই, কারণ এটা অনেক ঐতিহাসিক এটাকে অতিরঞ্জিত বলে ব্যাখ্যা করেছেন, কারণ এটার কোনো প্রুফ নেই, ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, সেই জন্য। নেক্সট, দেওয়ানির অধিকার লাভ। 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের কাছ থেকে রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে, যা দেওয়ানির অধিকার লাভ নামে পরিচিত। দেওয়ানির অধিকারের মধ্য দিয়ে কোম্পানি যে যে অধিকার পেয়েছিল সেগুলি হলো: রাজস্ব সংগ্রহ করার ক্ষমতা, বাংলার কৃষি ও ভূমি থেকে প্রাপ্ত আয়ের নিয়ন্ত্রণ, দেওয়ানি আদালতের মাধ্যমে নাগরিক বিচার ব্যবস্থা পরিচালনার অধিকার। যদিও এই অধিকার পাওয়ার মধ্য দিয়ে কোম্পানি রাজস্ব আদায়ের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকে। অতিরিক্ত রাজস্ব সংগ্রহের কারণে বাংলার কৃষক ও সাধারণ জনগণের অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়। নেক্সট, বক্সারের যুদ্ধের প্রভাব আলোচনা করো। 1764 সালের 22 অক্টোবর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সম্মিলিত ভারতীয় বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। ভারতীয় ইতিহাসে এই যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা বাংলার শাসন ব্যবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে। থার্ডলি, ভারতের বিপুল সম্পদ ইউরোপে স্থানান্তর করতে শুরু করে। ফোর্থ, এই যুদ্ধের পর ব্রিটিশদের সামরিক কোনো প্রতিদ্বন্দ্বী ভারতে আর টিকে থাকে না। ফিফথ, মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। সিক্সথ, সংগৃহীত রাজস্ব ব্যবহার করে কোম্পানির সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যায়। সেভেন্থ, ব্রিটিশ কোম্পানি দেওয়ানি অধিকার লাভ করে। চলো, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল, এটা হবে লাস্ট কোয়েশ্চেন। ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল? ব্রিটিশ রেসিডেন্ট বলতে বোঝায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বিশেষ প্রতিনিধি বা দূত। এদের প্রধান কাজ ছিল রাজ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতিতে ব্রিটিশদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ নির্দেশ অনুযায়ী শাসকদের পরিচালিত হতে বাধ্য করা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য রাজস্ব সংগ্রহ সুনিশ্চিত করা। নেক্সট, দেশীয় রাজ্যগুলির সাথে অন্য কোনো বিদেশি শক্তি যাতে কূটনৈতিক সামরিক সম্পর্ক গড়ে তুলতে না পারে তার জন্য বাধা দেওয়া। মূলত এদের কাজ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ সংরক্ষণ করা এবং তাদের রাজনৈতিক আধিপত্যকে বিস্তার করা। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।